নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আরএসএস এর শতবর্ষ 2025-এ আরএসএস কে আপনি কিভাবে দেখেন সেটা একান্তভাবে আপনার ব্যক্তিগত বিষয়। আমি মনে করি আরএসএস হচ্ছে কালচারাল এন্টারপ্রেনর, যারা তাদের প্রোডাক্ট, তাদের ভ্যালু সেল করতে চাইছে। এটা আছে আমার মূল্যায়ন আরএসএস সম্পর্কে। এবং আরএসএস এর যে উল্কা সদৃশ্য উত্থান, সেটা কিন্তু পোস্ট লিবারালাইজেশনের ফসল। অর্থাৎ 91 সালে ভারতের আর্থিক উদারীকরণ হলো, মানুষ আত্মজিজ্ঞাসা করতে শুরু করলো, দীর্ঘদিনের একটা সিস্টেমের তো বদল হলো, দেশি বিদেশি পুঁজি, দেশি বিদেশি পণ্যে বাজার ছেয়ে গেল, চাকরিতে নিরাপত্তার অভাব দেখা দিল, প্লেথোরা অফ অপরচুনিটির সামনে আসলো, আবার একই সঙ্গে সবকিছুর মধ্যে নিরাপত্তাহীনতা বাসা বাঁধল। মার্টিন লুথারের কথা মনে আছে? 16শো শতাব্দীতে যিনি চার্চের বিরুদ্ধে সরব হয়েছিলেন, চার্চের ইমপ্রপারিটি ইত্যাদির বিরুদ্ধে, ডমিনেন্সের বিরুদ্ধে। কারণ মার্টিন লুথারেরও একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয়েছিল, সেজন্য তিনি সরব হয়েছিলেন। এবং তিনি দেখলেন যে তার সঙ্গে বহু মানুষ যুক্ত হলেন, তারাও একই মতের পথিক। আরএসএস এর ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। 91 সালে ভারতের আর্থিক উদারীকরণের পর পরিবার, সোসাইটি, এইসব সম্পর্কে না ধারণাগুলো ভেঙে চুরে যেতে থাকলো। আরএসএস তখন বলছে পারিবারিক ভ্যালু, সোশ্যাল জাস্টিস, আমাদের ঐতিহ্য, আমাদের মূল্যবোধ, এগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে। তাহলে যে পরিবর্তিত পরিস্থিতি, নতুন প্রযুক্তি, তার যে আগ্রাসনই বলবো, তার মোকাবিলা করে একটা সুন্দর জীবন কাটানো যাবে, যার রুট থাকবে পরিবার, ধর্ম এবং আমাদের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের উপর। এটা হচ্ছে আরএসএস এর উল্কা সদৃশ্য উত্থানের পিছনে আমার ব্যাখ্যা। দেখুন, 2017 সালের ফিগার আমি দিতে পারি। তখন 57,000 শাখা হতো আরএসএস এর প্রত্যেক দিন, ডেলি। 14,000 সাপ্তাহিক শাখা আর 6,000 মাসিক শাখা। ডেলি শাখাতে 15 লক্ষ লোক পার্টিসিপেট করতেন। আরএসএস এর মূল বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে চরিত্র নির্মাণ, ক্যারেক্টার বিল্ডিং। এই প্রাত্যহিক শাখায় এই চরিত্র নির্মাণের পাঠ দেওয়া হতো। আরএসএস এর 36টা অ্যাফিলিয়েট আছে। এমন অনেক অ্যাফিলিয়েট আছে যাদের সঙ্গে আরএসএস এর প্রত্যক্ষ যোগ নেই, কিন্তু তারা বৃহত্তর সংঘ পরিবারের অন্তর্ভুক্ত। এই কথাগুলো কেন বললাম? শতবর্ষে আরএসএস তাদের দিল্লিতে নতুন দপ্তর তৈরি হয়েছে ঝান্ডেলওয়ালা এক্সটেনশনে। এবং আরএসএস কিন্তু এবার আরো বেশি ভাবে দেশের রাজনীতিতে প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে যুক্ত হবে। দেখুন, আরএসএস এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার মেডিকেল প্র্যাকটিশনার ছিলেন, তারপরে গোলওয়ালকার সাহেব, তারপর যিনি আসলেন দেওরস। এই দেওরসের সময় আরএসএস রাজনৈতিক ক্ষেত্রে অনেক সক্রিয়ভাবে অংশ নেয়, বিশেষ করে জরুরি অবস্থার সময়। আরএসএস অনেকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে, 48 সালে পড়েছে, জরুরি অবস্থার সময় পড়েছে, এবং বাবরি মসজিদ ভাঙার পর অল্প সময়ের জন্য পড়েছে। তাই আরএসএস সবসময় চায় এমন একটা সরকার কেন্দ্রে থাকুক এবং রাজ্যগুলোতে থাকুক, যেই সরকারের আমলে তারা বিকশিত হতে পারবে, কোনো নিষেধাজ্ঞার ভয় থাকবে না, এবং আরএসএস এর যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো কেন্দ্রীয় সরকার ফুলফিল করবে। এখনো অব্দি 370-35 বিল অফ আরএসএস এর দীর্ঘদিনের দাবি ছিল, সেটা হয়ে গেছে। ট্রিপল তালাক রদ হয়েছে, এখন রয়েছে অভিন্ন দেয়ানি বিধি।
হয়তো অভিন্ন দেয়ানি বিধিও একদিন আইন হিসাবে প্রবর্তিত হবে। লোকসভা নির্বাচনের আগে আরএসএস কিছু ক্ষেত্রে গুটিয়েছিল, কারণ আরএসএস কিন্তু কখনো কাল্ট ফিগারকে পছন্দ করে না। নরেন্দ্র মোদী একটা কাল্ট ফিগার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, সবকিছুই নরেন্দ্র মোদী কেন্দ্রিক। এটা কিন্তু আরএসএস এর অনেকেই ভালোভাবে নেয়নি এবং তারা নিজেদের গুটিয়ে রেখেছিল। তারপর জেপি নাড্ডা বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে বিজেপি এখন এতই বড় হয়ে গেছে যে সবসময় তাদের আরএসএস এর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। তার ফল বিজেপি পেয়েছিল, 400 বারের স্লোগান দিয়ে 240-এ আটকে যায়। তারপর বিজেপির নেতাদের টনক নড়ে, মোহন ভাগবতের সঙ্গে বৈঠক হয়, আরএসএস ঝাঁপিয়ে পড়ে, তার সুফল বিজেপি পেয়েছে। প্রথমে পেল তারা হরিয়ানা, তারপরে মহারাষ্ট্র এবং সবশেষে দিল্লিতে। এই 3টে রাজ্যের নির্বাচনেই আরএসএস এর স্বয়ংসেবকরা বিজেপির প্রার্থীদের সমর্থনে একেবারে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন। ডোর টু ডোর যারা এই 3টে রাজ্যের নির্বাচন কভার করেছেন তাদের সাথে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি যে আরএসএস কংগ্রেসের মুখ থেকে গ্রাস ছিনিয়ে নিয়েছে হরিয়ানায়, মহারাষ্ট্রে এবং দিল্লিতে। আপকে পর্যুদস্ত যেভাবে বিজেপি করেছে তাতে স্বয়ংসেবকদের ভূমিকা অনস্বীকার্য। এই প্রেক্ষিতে মোহন ভাগবত 10 দিন যাবৎ পশ্চিমবঙ্গে রইলেন, বর্ধমানে সভা করলেন এবং কত শাখা বাড়াতে হবে তার একটা প্ল্যান আউটলে দিলেন এবং তিনি বললেন যে হিন্দুদের এক হতে হবে। আরএসএস প্রথম থেকেই হিন্দু ইউনিটির কথা বলে। আমাদের হিন্দু সমাজের মধ্যে যে কাস্ট ডিভিশন সেটা আরএসএস এর বিলকুল না পছন্দ। সেই জন্য বনবাসী কল্যাণ পরিষদ আছে, নানা রকম সংগঠন আছে আরএসএস এর, বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করে। এমনকি মুসলিমদের জন্য আছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, ইন্দ্রেশ কুমার যার প্রতিষ্ঠাতা। হিন্দু ন্যাশনালিজমের ধারণার মধ্যে থেকে এই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ যারা হিন্দু ন্যাশনালিজমকে প্রমোট করেন এবং প্রমোট করেন মুসলিমরা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে হিন্দু ইউনিটি, যে হিন্দু ইউনিটি আমরা দেখেছি মহারাষ্ট্রে, যে হিন্দু ইউনিটি আমরা দেখেছি হরিয়ানায়, যে হিন্দু ইউনিটি আমরা দেখেছি দিল্লিতে, সেই হিন্দু ইউনিটি কি পশ্চিমবঙ্গে কাজ করবে? অনেকে বলেন যে পশ্চিমবঙ্গ আরএসএস এর চারণভূমি নয়, এখানে আরএসএস সেভাবে দাগ কাটতে পারেনি, কারণ বাঙালি মননে আরএসএস এর মতাদর্শ নিয়ে একটা কি বলবো আর কি ব্লকেড আছে। আরএসএস কে অনেকে অচ্ছুত মনে করে, তারা মনে করে যে আরএসএস কি হিন্দুদের ঠিকাদার। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদার আদর্শে বিশ্বাসী, আরএসএস এর হিন্দুত্ব মনুবাদী হিন্দু সংস্কৃতি আমরা মানি না। আমাদের হচ্ছে যত মত তত মত থাকতেই পারে, কিন্তু এটাও সত্যি আরএসএস এর পেনিট্রেশন পশ্চিমবঙ্গে হয়েছে, বিশেষ করে পশ্চিমাঞ্চল রাজ্যের, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আরএসএস কিন্তু একেবারে ঢুকে গেছে। কত শাখা বেড়েছে পশ্চিমবঙ্গে, আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা বেড়েছে। এখানে কি পশ্চিমবঙ্গে কি হিন্দু ভোটের কনসলিডেশন হয়নি? হয়েছে। বিজেপির পক্ষে হয়েছে 55%। দেখুন, তৃণমূল পরীক্ষায় দেয় 100 আর বিজেপি পূর্ণমান 70, মানে মুসলমান ভোট বিজেপি পায় না, পেলেও 1% পায়। কিন্তু তারা হিন্দু ভোটের সিংহভাগ পেতে চায় এবং তাদের সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে পারে আরএসএস এর স্বয়ংসেবকদের প্রচার। মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডে একটা সমীক্ষা করেছে, তাতে বলছে যে এই মুহূর্তে ভোট হলে বিজেপি পাবে 40% ভোট, লোকসভা নির্বাচনে তারা পেয়েছিল 39% ভোট, 1% বাড়বে। আর তৃণমূল একই রকম আছে 46%। বিজেপির পক্ষে হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে 55%, আর 3% কনসলিডেশন যদি হিন্দু ভোটের হয় বিজেপির পক্ষে, তাহলে কিন্তু বিজেপি তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। হাড্ডাহাড্ডি আকর্ষণীয় লড়াই হবে।
3% হিন্দু ভোটের কনসলিডেশন বাড়ানো কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। বিশেষ করে আমাদের পড়োশী বাংলাদেশে যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এবং তার একটা অভিঘাত পড়েছে। এই যে বিজেপির মেম্বারশিপ ড্রাইভ, বাংলাদেশের ঘটনার আগে সদস্য সংগ্রহ অভিযানে ভাটা পড়েছিল, কিন্তু বাংলাদেশের ঘটনার পর সদস্য সংগ্রহ অভিযান এবং সদস্য সংখ্যা বাড়ছে। তাহলে বিজেপিকে ফোকাস করতে হবে ডেভেলপমেন্ট প্লাস হিন্দুত্ব। ডেভেলপমেন্ট অবশ্যই থাকবে, শুধু হিন্দুত্ব নয়। কল কারখানা, বিনিয়োগ, কর্মসংস্থান, মাতৃশক্তির পাশে দাঁড়ানো এবং হিন্দু কনসলিডেশন, যেটা যোগী আদিত্যনাথ বলেছেন, এক হাই তো সেফ হ্যায়, এটা প্রধানমন্ত্রী বলেছেন। যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। এতে হিন্দু ভোট কনসলিডেট হয়েছে। এই যে মিল্কিপুর অযোধ্যার অন্তর্গত একটা বিধানসভা কেন্দ্র, যার বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন ফৈজাবাদ থেকে, উপনির্বাচনে তার ছেলে প্রার্থী হয়েছিল সমাজবাদী পার্টির টিকিটে, 60,000-এর বেশি ভোটে তিনি পরাজিত হয়েছেন। আরএসএস লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, হরিয়ানা বলুন, কোথাও সেভাবে গা খামায়নি। তারা বিজেপিকে একটা বার্তা দিতে চেয়েছিল, সেই বার্তা তারা দিতে পেরেছে। বিজেপি অ্যাবসলিউট মেজরিটি পায়নি, কিন্তু ক্ষমতায় আছে। এবার আরএসএস বিজেপির মধ্যে যে দূরত্ব ছিল, সেই দূরত্ব মিটিয়ে এখন আরএসএস এর স্বয়ংসেবকরা বিজেপির পক্ষে নেমে পড়েছেন। তাহলে পশ্চিমবঙ্গে তারা কি পদ্ম ফুল ফোটাতে পারবেন? কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। একটাই উপায় আছে, সেটা হচ্ছে হিন্দু ভোটের কনসলিডেশন। সেই কাজটা আরএসএস করবে বলে মোহন ভাগবত জানিয়ে দিয়েছেন। তিনি সরাসরি হিন্দু ইউনিটির কথা বলেছেন এবং বলেছেন আরএসএস এর সঙ্গে যুক্ত হন, দেখুন আমরা কি বলি, কি করি, ভালো না লাগলে বেরিয়ে আসবেন, কিন্তু জানুন আরএসএস কে। বিজেপি যারা মনে করেন যে আরএসএস ঠিক আছে, আরএসএস বিজেপির মেন্টর, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আরএসএস এর স্বয়ংসেবক ছিলেন, অনেকেই, সবাই বলবো কেন, অনেকেই, কিন্তু তারা আরএসএস কে বাদ দিয়েই এখানে কেল্লা ফতে করবেন। আমার মনে হয় যে তাদের অ্যাসেসমেন্টটা ঠিক নয়। বিজেপি আরএসএস যুগলবন্দি পশ্চিমবঙ্গের তৃণমূলকে চ্যালেঞ্জ করতে পারে, এবং বিজেপির হাতে একটাই অস্ত্র, সেটা হচ্ছে হিন্দু ভোটের কনসলিডেশন। বাংলাদেশের ঘটনায় তাদের বাড়তি অক্সিজেন দিয়েছে। বিধানসভা নির্বাচনের আরো 1 বছর দেরি আছে, তার মধ্যে তারা যদি এই হিন্দু ভোটের কনসলিডেশনটা আরো করতে পারে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে তারা কি কি করবে সে সম্পর্কে স্পষ্ট একটা ভাবনার কথা রাজ্যের মানুষকে জানাতে পারে, এবং আরএসএস এবং রাজ্য বিজেপির মধ্যে যে দূরত্বের কথা আমরা শুনি, সেই দূরত্ব তর্কের খাতিরে মেনে নিলাম আছে, সেই দূরত্বকে মেটাতে হবে। আরএসএস কে বাদ দিয়ে বিজেপি কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না, এটা খুব তাড়াতাড়ি বুঝে নিতে হবে। এখানে ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা এটা কিন্তু প্রায়োরিটি নয়। বিজেপি যদি এখানে সিরিয়াস কন্টেন্ডার হয় তৃণমূলের, তাহলে কিন্তু আরএসএস এর সঙ্গে তাদের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে। তাহলে কিন্তু আকর্ষণীয় লড়াই আমরা দেখতে পাবো, হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতবে কে হারবে বলার জায়গায় নেই। এখন তো মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডের মধ্যে দু দলের ভোটের শতাংশের বিচারে 6% পার্থক্য। যদি হিন্দু ভোটের আর 3% বিজেপির ঘরে যায়, তাহলে তৃণমূলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে বিজেপি। এটা তখনই সম্ভব হবে যদি স্বয়ংসেবকরা বিজেপির হয়ে মাঠে নামেন আন্তরিকভাবে। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তের সঙ্গে। তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গে আরএসএস কি সাফল্য পাবে? এই বছরের শেষে বিহারে নির্বাচন, সেখানে আরএসএস এর ভূমিকা কি হবে? শুনে নিন কি বললেন অমিতাভ। অমিতাভদা, আরএসএস এর 100 বর্ষ পূর্তি হচ্ছে এই 2025-এ।
আমরা দেখলাম সরসংঘ চালক মোহন ভাগবত 10 দিন পশ্চিমবঙ্গে থাকলেন, দক্ষিণবঙ্গে সভাও করলেন বর্ধমানে, এবং হিন্দু ইউনিটি এটাই হচ্ছে আরএসএস এর যে মূল এজেন্ডা সেটা অর্থহীন ভাষায় বললেন, এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এর বাংলাদেশের নাম না করে বলেছেন। দেখুন, লোকসভা নির্বাচনে বিজেপির ফল ভালো হয়নি, এক্সপেকটেশনের কাছে পৌঁছতে পারেনি। তারপর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, 3টে নির্বাচনে বিজেপি যে জিতবে এটা কেউ ভাবেনি। এটা সম্ভব হয়েছে সংঘের কর্মীরা মাঠে নামায়। আপনার কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো করতে গেলে সংঘের সক্রিয় সহযোগিতা প্রয়োজন, তাছাড়া বিজেপি পারবে না? কি মনে হয়? দেখুন, আমি একটু সংখ্যাতত্ত্ব থেকে বলি। সেটা হচ্ছে উত্তরপ্রদেশে, যেটা আমি জানি আর কি, উত্তরপ্রদেশে আরএসএস এর বা বিজেপির কোর ভোট 15%, 15%, যেটা আরএসএস ভিত্তিক। পশ্চিমবাংলায় সেখানে 5%-এর কম। এখন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি খুব, আরএসএস খুব সক্রিয় হলে বিজেপি লাভবান হবে। আরএসএস এর পোটেনশিয়ালিটি পশ্চিমবাংলায় তো সে অর্থে আমরা দেখতে পাইনি। সুতরাং এই আলোচনা খুব বেশি ফলপ্রসূ নয়, কারণ আরএসএস পশ্চিমবাংলায় সেই শক্তি নেই যে শক্তি তার উত্তরপ্রদেশে আছে, গুজরাটে আছে, তারপরে মহারাষ্ট্রে তো আরএসএস এর হেডকোয়ার্টার, বিশেষ করে বিদর্ভ রিজন, তারপরে বিভিন্ন এলাকা আরএসএস এর একেবারে দুর্গ। এসে রাজস্থানে আছে, গুজরাটে আছে, মধ্যপ্রদেশে আছে, যেগুলো আরএসএস এর দুর্গ বলে পরিচিত। বাংলা কোনোদিনই আরএসএস এর দুর্গ ছিল না। আরএসএস এর স্প্রেডও অনেক কম, এবং এখন যে আমরা দেখতে পাচ্ছি আরএসএস সেই অর্থে পশ্চিমবাংলায় কিছু কিছু শাখা বাড়লেও সংখ্যা কত বেড়েছে সরকার বলতে পারবে, আরএসএস বলতে পারবে, কিন্তু সাধারণ মানুষের চোখে সেরকম নেই। কিন্তু অমিতাভ দা, প্রভাব ছিল না বলে প্রভাব ভবিষ্যতে থাকবে না এর তো কোনো মানে নেই। না না, সেটা তো আমি বলিনি। আপনি বলছেন যে কি হবে, আরএসএস অ্যাক্টিভ হলে, বেশি অ্যাক্টিভ হলে বিজেপি লাভবান হবে কিনা। কারণ আরএসএস এর তো সে পোটেন্সি নেই, বেশি অ্যাক্টিভ হলে কি হবে। যদি বেশি পোটেন্সি থাকতো, অ্যাক্টিভ হলে হতো। অনেক জায়গায় আরএসএস নির্ধারক ভূমিকা পালন করেছে, নির্বাচন যেগুলো আপনি বললেন এর আগেও করেছে, বিভিন্ন সময় করেছে স্বাধীনতার পর থেকে। কিন্তু পশ্চিমবাংলায় তো আরএসএস সেই অর্থে কখনোই শক্তিশালী হতে পারেনি। বাঙালি মননে আরএসএস তো এখনো অব্দি গ্রহণীয় হয়ে ওঠেনি। এখন তো গ্রহণীয়, অনেক বাঙালি মনে করেন যে তারা হিন্দু এবং তারা গোঁড়া হিন্দু। আরএসএস পন্থীকে তারা হিন্দু হিসেবে গণ্য করেন না, আরএসএস কে হিন্দু বলে না তারা, যারা সেই মতে চলে। অনেকেই আছে যারা হিন্দু হিসাবে নিজেদের মনে করে, মানে যে আরএসএস বিরোধী সেই হিন্দু বিরোধী, সেই ভারত বিরোধী, এটা ভাবার তো কোনো কারণ নেই। আর আরএসএস সেই অর্থে হিন্দু সংগঠন তো রাজনৈতিক সংগঠন, সে তো আর হিন্দু ধর্মীয় সংগঠন নয়, সামাজিক সংগঠন। রাজনৈতিক সংগঠন। সামাজিক বলছেন বটে, কিন্তু রাজনৈতিক সংগঠন। আচ্ছা, বিহারে তো ভোট আছে এই বছরের শেষে, সেখানে আরএসএস এর ভূমিকা কিরকম হতে পারে? ওখানে আরএসএস কিছু নেই, বিজেপি ওখানে মেন পাওয়ার নয়। বিজেপি আর বিহারের ক্ষেত্রটা একদম ভিন্ন। দেখুন, লালু প্রসাদ যাদব ক্ষমতায় যেতে পারে, কিন্তু বিজেপি লালু প্রসাদ যাদব অথবা নীতিশ কুমার ব্যতি রেখে কারোর সাথে অ্যালায়েন্সে না গিয়ে ক্ষমতায় যেতে পারবে না। লালুকে ইজিয়ার ওয়েতে যেতে গেলে নীতিশের সাথে হাত মেলাতে হবে, নীতিশকে ইজিয়ার ওয়েতে যেতে গেলে আইদার বিজেপি অথবা লালু প্রসাদের সাথে হাত মেলাতে হবে, আর বিজেপিকে ক্ষমতায় যেতে গেলে একমাত্র নীতিশের সাথে হাত মেলাতে হবে। বিজেপি ওখানে আজ অব্দি বিজেপি কখনো 150টার বেশি সিটে ইলেকশনে কন্টেস্ট করেনি। ওখানে যে 245টা সিট আছে না অ্যাসেম্বলিতে, তার মধ্যে 150টা বিজেপি কখনোই ফুল প্রেজেন্ট কখনো ইলেকশন লড়েনি এখনো পর্যন্ত। এবং বিজেপি ওখানে হাফ ফিল্ড পার্টি, আরএসএস ওখানে
যে পোটেন্সি আপনারা আবার বলি মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ বা ইত্যাদি রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশে দেখা গেছে, সেই পোটেন্সি কিন্তু বিজেপির বিহারে একদমই নেই, কোনোভাবেই নেই, এবং ওদের লিডারশিপও নেই। বিহারে যে লিডারশিপ ছিল সুশীল মোদী, উনি তো সেই অর্থে সেকেন্ড ফেভারিট নীতিশ কুমারের সহকারী হিসেবে কাজ করেছেন। এখন যে সম্রাট চৌধুরী গেছে, তিনি তো আলাদা কোনো প্রভাব রাখতে পারছেন না। বিজেপিকে ওখানে নীতিশ কুমারের হাত ধরতে হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে বিজেপি 140টা সিটে ইলেকশন কন্টেস্ট করে মহারাষ্ট্র সিন্ড্রোম নিয়ে আসবে, ছোট ছোট পার্টিদের সেখানে অ্যালি করে মেজর অ্যালিকে সে বসে আনবে। এটা বিহারে হবে না। যদি সে মাঝি, তারপরে ওই পাসওয়ান, তারপরে এদের সাথে যদি সে অ্যালায়েন্স করে বিজেপি মেজরিটির ধারে কাছে যেতে পারবে না, এবং সেটা হবেও না। আরএসএস সেই অর্থে, যেটা দেখুন, আরএসএস তো সংঘবদ্ধ একটা সংগঠন, তাদের মতো চলছে। আমরা পছন্দ করি অপছন্দ করি সেটা কিছু যায় আসে না, যেও জিতা সে সিকান্দার। এক সময় আরএসএস বলতে পশ্চিমবাংলায় দূরবীন দিয়েও কাউকে খুঁজে পাওয়া যেত না। যাই হোক, তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে এখন বিহারের রাজনীতিটা হচ্ছে আজকের দিন পর্যন্ত নীতিশ অপরিহার্য, নীতিশ কুমার হচ্ছে অপরিহার্য। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ।